আপনার কি মনে হয় কত শতাংশ সম্ভাবনা যুদ্ধ হবে আর কত শতাংশ হবে না ছিলেন? কারা কারা, মানে কোন কোন দেশ কোন দেশের পক্ষে থাকবে? আপনার লাদাখের ওদিকে যখন একটা গ্যাঞ্জাম হচ্ছিল, শ্রীলঙ্কা, নেপাল, ইভেন কি মালদ্বীপ, তারা সবাই চীনের পক্ষের স্টেটমেন্ট দিয়েছে। বাংলাদেশ কিন্তু কোনো পক্ষে যাচ্ছিল না। হুম। ইট ওয়াজ এ ট্রেমেন্ডাস প্রেশার ফ্রম ইন্ডিয়ান সাইড টু বাংলাদেশ টু টেক দ্য সাইড। বাংলাদেশ কিন্তু সেই সময় কোনো সাইড নেয় নাই। চীন এখানে চলে আসছে এখন ইদানিং। আজকে দেখলাম 26টা রাফায়েল দিচ্ছে ভারতকে ফ্রান্স। এই যে আসিফ মনির, যে পাকিস্তানের চিফ অফ আর্মি স্টাফ, ইজ এ ভেরি অ্যারোগ্যান্ট। হুম। উনি একটা কমেন্ট করেছিলেন যে আমরা এই পারমাণবিক বোমাগুলো এটা শবে বরাতে ফুটানোর জন্য বাজি বানাই নাই। কিনা তিনি বলছেন, আমি সিম্পলি বিশ্বাস করি না অমিত শাহ অজিত দোভালের সাহায্য ছাড়া কোনো অস্ত্র বা অস্ত্র চালানোর লোক কাশ্মীরে ঢুকতে পারে। হুইচ ইজ সেন্সিবল, ভেরি সেন্সিবল। তারা বলছে ওকে, লেটস হ্যাভ অ্যান ইন্টারন্যাশনাল ইনকোয়ারি। প্রমাণ হোক, আমরাও যাবো না, তোমরাও যাবো না, জাতিসংঘ একটা ইনকোয়ারি কমিশন করুক। বিষয় যেমন সিন্ধু যে চুক্তি, পানি বন্টন চুক্তি, সেটি 1960 সালের চুক্তি। এতগুলো মাঝখানে এতগুলো সংকট হলো, এটি কখনো ভারত করে নাই। এবার এর চেয়ে অনেক বড় বড় ঘটনা ঘটছে, পার্লামেন্ট ভবনে হামলা হয়েছে, অনেক। তিব্বত থেকে যে হিমপ্রবাহ নেমে আসছে, সেখান থেকে ইয়াংলি, যেই পৃথিবীর সপ্তাশ্চর্যের একটা আশ্চর্য, চীন সেখানে হাইড্রো ইলেকট্রিসিটির জন্য $137 বিলিয়ন খরচ করে। দিস ইয়াংলি প্রজেক্ট ইজ গিভিং দ্য চায়না যে তোমার টুটি, ভারতের অর্থনৈতিক টুটি। ছিলাম যে ভারত তো সিন্ধু নদের কথা বলছে, তিস্তার সাথে আমাদের সাথে এই কাজটা করে, যে যখন বন্যার সময় তখন পানিটা ছেড়ে দিচ্ছে। মেজর এমদাদুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমার আজকের পালস অফ পলিটিক্সের আয়োজনে। আপনার কাছে আমি যেটি কথা বলবো, আজকের আলোচনার বিষয়বস্তু আমাদের পাক ভারত যে যুদ্ধ পরিস্থিতি চলছে এখন, বা যুদ্ধাংদেহী একটা অবস্থা চলছে, সেটি নিয়ে একটু আপনার বিশ্লেষণ জানতে চাই। যে সেই জঙ্গি হামলা কাশ্মীরের পেহেলগামে, তারপর পাকিস্তান এবং ভারতের যে ক্রিয়া প্রতিক্রিয়া চলছে, আমরা দেখলাম যে পাল্টাপাল্টি গোলাগুলি চলছে সীমান্তে। সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত করছে ভারত, তো ওদিকে সিমলা চুক্তি স্থগিত করছে পাকিস্তান, আরও নানান রকম পদক্ষেপ। এবং আমরা জানছি যে ভারতীয় বিমান বাহিনী অপারেশন আক্রমণ, তারা সেটির প্রস্তুতি নিচ্ছে। প্রতিরক্ষামন্ত্রী, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী, তিনি বলছেন যে ভারতীয় আগ্রাসন আসন্ন, তারাও তাদের প্রস্তুতির কথা জানাচ্ছেন। তাহলে কি যুদ্ধটা লেগেই যাচ্ছে? ধন্যবাদ। আমি বরাবরের মতো একটু পেছনে যাই। 1947 সালে এই ভারত পাকিস্তান যখন উপমহাদেশ বিভক্ত হয়ে তাদের যখন প্রসব বেদনা, সেই সময়ে কিন্তু লক্ষ লক্ষ মানুষ এপার ওপার হয়েছে। লক্ষ লক্ষ মানুষ নিজের প্রতিবেশী নিজের কাছে অপরিচিত অপরিচিত হয়ে গেছে। জন্মের বন্ধু হঠাৎ করে দেখে তার সামনেই ধারালো ছুরি নিয়ে সে রামদা নিয়ে দাঁড়িয়ে গেছে তাকে কাটার জন্য। মায়ের সামনে সন্তানদের, সন্তানের সামনে মায়েদেরকে। এভাবেই পাক ভারতের সেই যাত্রা শুরু। মুশকিল হয়ে গেছে কি, পৃথিবীতে একটা সময়ে এসে এটা বন্ধ হয়ে যায়। কিন্তু পাকিস্তান এবং ভারত সেই 1947 থেকে কখনো কিন্তু তারা এই আহ, পরস্পর হানাহানি, আক্রমণ, হিংসা, বিদ্বেষ এবং তার মধ্যে হন্তারক সময় তারা কখনো পার করতে পারেনি। তার কারণ হচ্ছে যে এরা মানুষকে মানুষ মনে না করে, আপনি দেখেন তারা এমন ক্ষমতা মনস্ক মানুষদের হাতে এই উপমহাদেশের মানুষরা পড়েছিল যে তারা শুধু মৃত্যুর মধ্যেই তারা তাদের যাত্রা। সেই 1947-এর পরপরই 48-এ দেখেন সেখানে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী করতে হয়েছে এই ভারত পাকিস্তানের জন্য। একই বছরে এপ্রিল মাসে আপনার দেখুন সেখানে তাদের একটা প্রস্তাব, 47 অনুচ্ছেদ জাতিসংঘ প্রস্তাবের, সেখানে প্রস্তাব গ্রহণ করা হয়েছিল যে কাশ্মীরকে নিয়েই তো তাদের মধ্যে মারামারি। হায়দ্রাবাদ, জুনাগড়ও এর মধ্যে ছিল, কিন্তু কাশ্মীরের সেখানে এই যে কথা হলো তাদের মধ্যে 47-এর প্রস্তাবটা ছিল, প্রস্তাব নম্বর 47, 1948 সালের প্রস্তাব এটা, যে সেখানে কাশ্মীরিদের একটা সুযোগ দেওয়া হবে তাদের মধ্যে। তারা পছন্দ করবে তারা কি পাকিস্তানে যাবে না ভারতে যাবে, না তারা স্বতন্ত্র একটা অভিধান নিয়ে তারা বসবাস করবে। তো সেগুলি কোনোটাই কিন্তু পরিপালিত হয় নাই, কোনোটাই হয় নাই। বা বাবা সাহেব আম্বেদকর, ডক্টর আম্বেদকর সেখানে যে সংবিধান প্রণয়ন করেছেন, ভারতের মূল সংবিধানে কিন্তু কাশ্মীরকে একটা স্বতন্ত্র অভিধায় 370, যেটা আমরা বলি 370তেই একটা বিশেষ মর্যাদা দিয়েছিল। সেই মর্যাদাটাও 2019-এ এসে বর্তমান বিজেপি সরকার সেটা অ্যাব্রোগেট করেছে। এবং এরও পেছনে দুটি দেশ, তাদের যে সাধারণ মানুষ আছে তার শিক্ষা দীক্ষা, তার স্বাস্থ্য, তার চিকিৎসা, তার যোগাযোগ,
সবথেকে তারা বেশি প্রায়োরিটি দিয়েছে তাদের অস্ত্র মজুদ করে তোলা। এবং সেই যাত্রায় 1974 সালে দেখেন আপনার 18ই মে ভারত প্রথম পোখরানে তাদের পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটিয়েছে। আপনি আশ্চর্য হয়ে যাবেন, এটা উপহাস পৃথিবীর ইতিহাসে। সেই তাদের প্রোগ্রামটার কোড নেম ছিল স্মাইলিং বুদ্ধা। স্মাইলিং বুদ্ধা, স্মাইলিং বুদ্ধা মানে বুদ্ধের যে আপনি সেখানে বুদ্ধের হচ্ছে জীবহত্যা মহাপাপ, অহিংসা পরমধর্ম, সেখানে সবকিছু জেনে শুনেও আমরা এর যে পরিণতি কি, পারমাণবিক বোমার পরিণতি কি, আমরা সেটা নাগাসাকি হিরোশিমাতে দেখেছি। মানুষ বিপন্ন বিস্ময়ে, মানুষ সন্ত্রস্ত হয়ে দেখেছে কি কাণ্ড, কি প্রলয় ঘটেছে নাগাসাকি হিরোশিমাতে। এর পিছে পিছে পাকিস্তানও কিন্তু বসে থাকে নাই। দেখেন ভারতীয় অর্থনীতির যে সাইজ, তাদের যে সক্ষমতা, সেটা বাদ দিয়ে পাকিস্তান মরিয়া হয়ে পড়েছে, তাদেরও পারমাণবিক বোমার দরকার। এবং সেজন্য 1998 সালে এসে আপনার পাকিস্তানও সেখানে চাগাই 1 চাগাই 2 তাদের পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটিয়েছে। এবং আপনি আরো আশ্চর্য হবেন, এই দিনটিকে পাকিস্তানিরা পালন করে ইয়মে ইয়মে তকবীর, অর্থাৎ মহান দিবস। মানুষ মারার জন্য যে পারমাণবিক অস্ত্র, একজন নাম দিয়েছে স্মাইলিং বুদ্ধ, আরেকজন নাম দিয়েছে সেখানে যে ইয়মে ইয়মে তকবীর, অর্থাৎ মহান দিবস। তো এই যে মানুষ হত্যার জন্য তাদের যে হিডেন যে এজেন্ডা, এটা কখনো কিন্তু একটা দেশে ফেরত আসে নাই। মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য পারস্পরিক দেশ, হিংসা বিদ্বেষ, বিশেষ করে ধর্মকে ভিত্তি করে ক্ষমতায় ধরে বসে থাকার জন্য তারা সময় সময় সাধারণ মানুষগুলোকে এখানে কিন্তু কাজে আপনি লাগিয়েছে। একদম মানে ধর্ম এবং তাদের তাদের বিদ্বেষপূর্ণ মনোভাব বা ইতিহাসের কথা আপনি বলছিলেন, জি, সেই ইতিহাসের প্রেক্ষাপটে বা তারই ধারাবাহিকতায় এখন যে পরিস্থিতি বিরাজ করছে সেটি নিয়ে আপনি কি বলবেন? আসলে কি যুদ্ধ বাঁধতে সেটা যাচ্ছে? সেটা সেটা হচ্ছে, এটা হচ্ছে একটা, আমি বলবো যে এটা বলা হয় ঐতিহাসিক একটা, আমি বলবো যে উত্তরাধিকার। এটা এটা উত্তরাধিকারে আসছে। আপনি নাইলে দেখেন পুলওয়ামাতে কি হলো, হুম। একটা বাস ভর্তি সিআরএফ এর জওয়ানরা আসছে, আরেকজন যুবক সেখানে, 22-23 বছরের যুবক সেখানে ফুল এক্সপ্লোসিভ লোড পিক আপ নিয়ে তাকে বিস্ফোরণ ঘটালো। 41 জন তরতাজা প্রাণ সেখানে ঝরে পড়েছে। আমি কাশ্মীরে যাওয়ার আমার সৌভাগ্য হয়েছিল। আমি ভারতীয় জওয়ানদের, অফিসারদের জিজ্ঞেস করলাম, ঘুরতে ঘুরতে পরিচয় দিয়েছি যে আই এম অলসো সার্ভিং ইন দ্য মিলিটারি, আই সার্ভ ইন দ্য মিলিটারি। কি অবস্থা তোমাদের? ওরা আমাকে যে কথাটা বললো একদম সোজা বাংলায়, বলে স্যার আমাদের এমন একটা অবস্থা, এই যে আপনি আমাদের কাছে আসছেন, আমরা অস্ত্র কিন্তু থাক করে আছি কেন, আমরা বিশ্বাস করতে পারতেছি না আপনি কে, আপনি যে কোনো সময় আমাকে আক্রমণ করতে পারেন। এই হলো মানুষের প্রতি মানুষের বিশ্বাস হারানো। এবং আমি থাকা অবস্থায় আরেকটা এমন একটা ট্র্যাজেডি হয়েছিল, আমার কাছে নিজেকে নিজে ধিক্কার দিয়েছি সেখানে। একটা ছেলে, সেই হি জয়েন ইন দ্য ইন্ডিয়ান মিলিটারি, হি গট কমিশন। কোনোদিন বেচারা তাদের বাড়িতে আর বেড়াতে আসেনি। তার বোনের বিয়ে হচ্ছে, আমি থাকা অবস্থায় তার বোনের বিয়েতে প্রথম সে কমিশন পাওয়া, হি বিকেম লেফটেন্যান্ট। তার বাড়িতে আসছে রাতের বেলায়, হি ওয়াজ কিডন্যাপ বিয়ের অনুষ্ঠান থেকে, অ্যান্ড সকালবেলা তার ডেড বডিটা রাস্তায় পড়া। এই যে মানুষের প্রতি মানুষের জঘন্য প্রবৃত্তি, ভারতেও অনেকগুলো মানুষ আছে যারা, আজকে আমি নিজাম শেঠির বক্তৃতা শুনছিলাম, বক্তব্য, একই সাথে আমি করণ তাপারের বক্তৃতা শুনছিলাম, এই যে আপনার কপিল শৈবালের বক্তৃতা শুনতেছিলাম। এরা এত মননশীল মানুষ উভয় পক্ষে আছে, হুম। কিন্তু ইন্ধন দেওয়ার মধ্যে মানুষ, এই যে এখন পারস্পরিক যে মুখোমুখি, আপনি দেখেন ভারতের কাছে 250 আপনি পারমাণবিক বোমা, পাকিস্তানের কাছে 250 পারমাণবিক বোমা। এটা আমার মুখের কথা না, এটা আন্তর্জাতিক পারমাণবিক সংস্থার হিসাব অনুযায়ী 250 পারমাণবিক বোমা নিয়ে বসে আছে, যেখানে 2-3টা বোমাই যথেষ্ট একটা জাতিকে ধ্বংস করার জন্য। দে নোজ ইট। তাদের মানুষজন সব জানে, তাদের মধ্যে বুদ্ধিজীবী মানুষ আছে, তাদের মধ্যে মননশীল মানুষ আছে। ভারত দেখেন কি পরিমাণ সৃষ্টিশীল মানুষেরা আছে। একটা কথা আছে, আমি একটা বইতে পড়ছিলাম, ভারত রং ছড়িয়েছে বিশ্বব্যাপী, সেই রং থেকে বাকি মানুষরা সেখানে তারা ছবি এঁকেছে মনের মাধুরী মিশিয়ে। আজকে পাকিস্তানও সেই, যতই বলি না কেন, এই যে পাকিস্তানে কিন্তু দেখেন গজল সম্রাটের জন্ম পাকিস্তানে, কিন্তু একই সাথে পাশাপাশি দ্বারা যে হন্তারক সময়, আমার এখনো মনে আছে, আপনি এই যে হন্তারক সময় কেন বলছি, কামরুল ইসলাম আমাদের পটুয়া, কামরুল ইসলামের মামা, উনি, আমি যখন কলেজে পড়ি আমার খুব আদর করতেন, খুব আদর করতেন। আমি ওনাকে ওনার ওখানে যেতাম গল্প শোনার জন্য। উনি আমারে বলছে, ইমদাদ দেখো, আমি যখন মুর্শিদাবাদ থেকে এখানে চলে আসলাম, আমার সাথে, আমার তো ছেলে নাই, আমার 4টা মেয়ে, 4টা মেয়ে নিয়ে আমি কোথায় যাব, কার কাছে যাব, আমি গাছতলায় এসে বসে রইলাম তারা 4জনকে নিয়ে, কাউকে চিনি না।
এই চট্টগ্রামের আপনি গুপ্তখাল বলে হুম। বলে ওখান থেকে একটা কি নৌকা টৌকা করে এসে গুপ্তখালে নামলাম, আমার 4টা মেয়ে নিয়ে আমি বসে আছি, আমি কার কাছে যাব, কার কাছে হাত পাতবো। হাঁটতে হাঁটতে পাশের একটা অফিসে গেছি, সেখানে খুব দয়া পরবশ হয়ে ওই যে পদ্মাওয়ালে ওনাকে একটা চাকরি দিয়েছে, বলে আমি করব কোনো নমকে আমার মেয়েগুলো, অথচ মুর্শিদাবাদের অডেল সম্পত্তি তার পিছনে ফেলে আসছে। এই যে মানুষের প্রতি মানুষের অবহেলা, এই যে মানুষের প্রতি মানুষের যে এক ধরনের ঘৃণা সৃষ্টি করে হুম। মানুষ হত্যার জন্য মানুষকে লেলিয়ে দেওয়া, এই যে মানুষগুলো এগুলো কি আপনি দেখেন, সেটার থেকে আপনি হয়তো প্রশ্ন করবেন, আমরা প্রতি মুহূর্তে আমরা সাফার করছি দুই পাকিস্তান ভারতের কারণে, হুম। প্রতিটা মুহূর্তে বাংলাদেশ সেই কিন্তু এক সাফারেন্স কি ধরনের সামনে আরো বাড়বে কিনা মেজর ইমদাদ, আমি আসলে ওই প্রশ্নটা খুব মানে জোর দিয়ে শুনতে চাই, জানতে চাই। যুদ্ধ কি অনিবার্য? মানে যেই আপনি যে ইতিহাস এবং যেই একটা সংস্কৃতির কথা বলছেন, তার প্রেক্ষাপট থেকে বারবার এই প্রশ্নটাই আসছে, কারণ এখন একদম মুখে মুখে যে কথাগুলো আপনিও বলছিলেন, রক্তের বন্যা বয়ে যাবে এরকম কথাও চলে আসছে পাল্টাপাল্টি, খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বলছেন। তাতে কি আসলে বার্তা দিচ্ছে? যুদ্ধ কি লেগেই যাচ্ছে? আমি আমি সেটা বলি, আপনি কে বলেছে রক্তের, যখন সিন্ধু নদীর যে চুক্তি 1960-তে এই চুক্তিটা হয়েছে ভারত পাকিস্তানের মধ্যে, তখন জওয়াহরলাল নেহরু ভারতের প্রধানমন্ত্রী, পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান, ফিল্ড মার্শাল আইয়ুব, তাদের মধ্যে চুক্তিটা হয়েছে। এখন প্রথম ভারত বলছে এই আমরা সিন্ধু চুক্তি আমরা ইয়ে করছি, স্থগিত। আহ, অনির্দিষ্টকালের জন্য আমরা স্থগিত করছি। সাথে সাথে পাকিস্তানের প্রধানমন্ত্রী, সরি, চিফ অফ আর্মি স্টাফ যে কথাটা বলছেন, সিন্ধুতে পানি বইবে নাহলে রক্ত রক্ত বইবে। হুম। দেখেন, সিন্ধুতে পানি বইবে নাহলে রক্ত বইবে। পানি বন্ধ করা হলেও আজকে আমি রাঘবন বলে একজন অধ্যাপক দিল্লি ইউনিভার্সিটি, তার একটা বক্তব্য শুনছিলাম, সে বলছে যে ভারত যে বলছে সিন্ধু অববাহিকা বন্ধ করবে, কিন্তু সে পানি নিবে কোথায়, তার তো কোনো রিজার্ভার নাই। এটা কিন্তু রিটরিক, এটা কিন্তু একটা রেটরিক যুদ্ধের দিকে আগিয়ে দেওয়ার জন্য। যেমন এখানে ভিতর আরো ইন্ধন আসছে, যেমন আজকে আমি দেখলাম টার্কি ডিক্লেয়ার করেছে যে আওয়ার লাস্ট পোস্ট ইজ পাকিস্তান ইজ আওয়ার আওয়ার আউটপোস্ট, ইসলামাবাদ ইজ আওয়ার বর্ডার। চিন্তা করেন এখানে কিভাবে আরো সম্পৃক্ত হচ্ছে। চীন এখানে চলে আসছে এখন ইদানিং। আজকে দেখলাম 26টা রাফায়েল দিচ্ছে ভারতকে ফ্রান্স। হুম। এই যে আপনি যেটা বলছেন, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বলছে যে কোনোভাবে যদি, যখন আপনি বলছেন দিল্লিতে একটা সাতশ্বাস রব পড়ে গেছে যে যুদ্ধ হবে যুদ্ধ হবে যুদ্ধ হবে, পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলছে আমরা 130টা পারমাণবিক বোমা ভারতের সব লক্ষ্যবস্তুগুলির মধ্যে থাক করে রেখেছে। হুম। এখন বুঝেন, তাহলে এই যে তাদের মধ্যে, এটা বাচ্চারাও করে না। বাচ্চারা যখন মারামারি করে তখনও চিন্তা করে যে কি আমার আশেপাশে লোকজন সব মরে যাবে, ছাই হয়ে যাবে। আমি এখানে আপনাকে আরেকটা ছোট্ট গল্প বলি। দা ডে আফটার একটা ছবি, একদম পৃথিবী বিখ্যাত ছবিটা, দ্য ডে আফটার, আমেরিকানরা তৈরি করেছে। আমি আমেরিকানদের জিজ্ঞাসা করেছি, তোমরা এই ছবি তৈরি করতে পারো, কিন্তু তোমরা তো পৃথিবীতে যুদ্ধ লাগিয়ে রাখছো, তোমাদের এই মননশীলতা আছে দ্য ডে আফটারের মতো ছবি বানাতে? সেই ছবিতে ভাই বোন দুজন খেলতে গেছে, তো ভাই ফুটবল খেলতেছে, বোন পাশে দাঁড়িয়ে তার কাছে ছোট মিনি স্টেডিয়ামে সে ভাইয়ের খেলা দেখতেছে। এর ভিতরে আপনার পারমাণবিক বিকিরণ শুরু হয়ে গেছে। রাশিয়া, এটা অ্যাজিওম, রাশিয়া এবং ইউনাইটেড স্টেটস এর মধ্যে প্রথমে ইউনাইটেড স্টেটস লঞ্চ এন্ড নিউক্লিয়ার পাওয়ার, দেন অটোমেটিক্যালি কিছুক্ষণ পরে দেখা গেল বিশাল এক ছাতা জুড়ে, আকাশ জুড়ে একটা কি যেন চলে আসছে, তার থেকে বিকিরণ হচ্ছে। মেয়েটা এখন সে কিছুই দেখতেছে না, ব্লার হয়ে গেছে। শি ওয়াজ ডেসপারেটলি সার্চিং, ওয়্যার ইজ মাই ব্রাদার, ওয়্যার ইজ মাই ব্রাদার। তার ভাইকে নিয়ে গেছে হসপিটালে, তখন তখন সে বুঝছে না যে সে দেখতে পাচ্ছে না। তার ভাই বলছে ওয়্যার ইজ মাই সিস্টার, ডাক্তারকে বলছে। তো এই ডাক্তার যে তার চোখের অপারেশন করবে বা চোখের চিকিৎসা দিচ্ছে, সে পাশের ডাক্তারকে বলছে ইয়েস, হোয়াট ইজ গোয়িং অন। তো পাশের ডাক্তার বলছে সিম্পলি স্টুপিডিটি অফ হিউম্যান বিং। মানুষের বোকা কাকে বলে, যে মানুষের অধঃপতন কাকে বলে দেখেন। হুম। আপনি আজকে এই যে বলা হচ্ছে ওখানে শিক্ষিত লোকরা আছে, নারী আছে, পুরুষ আছে, অসহায় বাচ্চারা আছে, আপনি একবার যদি একটা বম কেউ যদি ভুলক্রমেও কোনো যদি ফ্যানাটিক লোক যদি একটা টিপে দেয়, আপনি কি অবস্থা হবে আপনি মানে চিন্তা এর করেন। আগেও তো ভারত পাকিস্তানের যুদ্ধ হয়েছে, মানে খুব বড় আকারের যুদ্ধ না হলেও যুদ্ধ হয়েছে সম্প্রতি সময়ে, আমরা জানি সেই ঘটনাগুলো। এখনো কি সেরকম কিছু, তখন সব পারমাণবিক অস্ত্রের ব্যবহার হয় নাই, এরকম কি কিছু শুরু হতে পারে? যদিও আপনি বলছেন যে পারমাণবিক বোমা তাক করে রাখার কথা তারা বলছে। এখানে একটা মুশকিল হয়ে গেছে, ব্যালেন্স অফ পাওয়ার। আপনি এই যে এটা হচ্ছে ডেটারেন্ট একটা পাওয়ার, এটা এই যে পারমাণবিক বোমা পাকিস্তানের জন্য এটা ডেটারেন্ট। হুম। কারণ ভারতের যে সৈন্য সংখ্যা, পাকিস্তানের সেই সৈন্য সংখ্যা কম, পাকিস্তান বাকি অন্য অস্ত্রগুলি প্রায় সমান সমান, প্রায় সমান সমান, এবং পারমাণবিক বোমার মধ্যেও সমান সমান। পাকিস্তান যদি কোনো স্টেজে ফিল করে
যে উই আর নট এট পার উইথ দ্য নাম্বার অফ ট্রুপস, উই শুড ইউজ দিস টু নিউট্রালাইজ দেম, তখনই কিন্তু সমস্যাটা হবে। সেই জায়গায় কিন্তু পারমাণবিক বোমার রিস্কটা থেকে যাচ্ছে, বিকজ দে আর আনচেকড। দুটা দেশের কোনো কেউ চেক দিচ্ছেন। এখানে আমাকে কালকে কেউ যখন প্রশ্ন করছে, আচ্ছা পারমাণবিক বোমা ছোড়ার আগে কোনো পারমিশন লাগে আন্তর্জাতিক সম্প্রদায়ের? এটার কোনো কোনো আন্তর্জাতিক সম্প্রদায়ের কোনো পারমিশন লাগে না। সে মনে করবে যে আই ফেল। এবং পাকিস্তানে মুশকিল হয়ে গেছে, এই যে আসিফ মনির, যে পাকিস্তানের চিফ অফ আর্মি স্টাফ, ইজ এ ভেরি অ্যারোগেন্ট চ্যাপ, অনার অ্যান্ড ডিগনিটি। যেমন আপনি পারভেজ মুশাররফ বেঁচে থাকতে উনি একটা কমেন্ট করেছিলেন যে আমরা এই পারমাণবিক বোমাগুলো এটা শবে বরাতে ফুটানোর জন্য বাজি বানাই নাই, শবে বরাতে বাজি ফুটানোর জন্য আমরা তৈরি করিনি। দ্যাট মিনস ওয়েন দে ফিল যে আমার এইটার প্রয়োজন, আমার অস্তিত্ব, আমার সার্বভৌমত্ব, যেমন তারা অবশ্য এখানে পাশাপাশি একটা প্রস্তাব আজকে দেখেছি হুইচ ইজ সেন্সিবল, ভেরি সেন্সিবল। তারা বলছে ওকে লেটস হ্যাভ অ্যান ইন্টারন্যাশনাল ইনকোয়ারি, প্রমাণ হোক, আমরাও যাবো না তোমরাও যাবো না, জাতিসংঘ একটা ইনকোয়ারি কমিশন করুক, সেটা আমেরিকা হোক, সে ফ্রান্স হোক, সে ব্রিটিশ হোক, তাদের মাধ্যমে ইনকোয়ারি করে প্রুভ ইট দ্যাট এটা তোমাদের ডিপ স্টেট। ডিপ স্টেটটা কথাটা কিন্তু এখন খুব জনপ্রিয় হয়ে গেছে, এবং দে আর প্লেয়িং হোয়াট নট। তোমাদের ডিপ স্টেট এটা করে নাই, তোমাদের যে এই যে ওয়াক অফ এটা সেটা নিয়ে এটাকে ডাইভার্ট করার জন্য করে নাই, আমরা কেমনে করে জানি? আমি তাহলে আসলে let's এই have a- প্রশ্নটাতে আসবো, আপনার কি মনে হয় যে আসলে আক্রমণটা কোথা থেকে আসলো? এটা কি সত্যি ব্লেম গেম নাকি পাকিস্তান করছে, কি হচ্ছে? আপনার বিশ্লেষণটা জানতে চাইবো, এক লাইনে একটু যদি শুনতে চাই, মানে ওই সামারিটা আমি আসলে খুবই গুরুত্ব সহকারে জানতে চাই। যুদ্ধ কি বাড়ছে? আপনার কি পর্যালোচনা, মনে হচ্ছে যে যুদ্ধ হবে, নাকি আসলে মানে যুদ্ধ যুদ্ধ ভাব থেকে সরে আসবে একটা সময়? না, যুদ্ধ থেকে সরে আসতে বাধ্য হবে, কারণ এখানে তারা জানে যাদের কাছে পারমাণবিক বোমার বাটনটা আছে, হি ভেরি ওয়েল নোজ দ্যাট সে তার অস্তিত্ব মুহূর্তে বিলীন হয়ে যাবে। সে হয়তো ম্যাক্সিমাম বাটনটা তার টিপতে পারবে। এরপরে আমি আবারও ওই ডে আফটারের কথা বলি, আমেরিকানরা যখন পুরো ধ্বংস হয়ে গেছে, কেউ নাই, আমেরিকান প্রেসিডেন্ট চলে গেছে স্পেসে, সেখান থেকে হি স্প্রেডিং হিজ ট্রুপস টু ফাইট টিল টু দ্য লাস্ট। একজন সৈন্য বেঁচে ছিল, সে বলছে মিস্টার প্রেসিডেন্ট ফাইট ফর হোয়াট? তখন পৃথিবীব্যাপী কিন্তু আস্তে 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 তুষারপাত, অন্ধকার নেমে আসে, সূর্যের আলো তখন ঢেকে গেছে, আবার বরফ যুগে মানুষ কিন্তু বরফ যুগে ফেরত গেছে। দে নোজ ইট ভেরি ওয়েল হোয়াট ইজ এটা দ্য, জানার পরেও তো যুদ্ধ হয়েছে, কার্গিল জানার যুদ্ধ পরেও হয়েছে, কাশ্মীর যুদ্ধ, এইটা কাশ্মীর এগুলো তো যুদ্ধ, এগুলো তো কার্গিল হয়েই যুদ্ধ যাচ্ছে। মানে এই কথাগুলো যে হয়ে যাচ্ছে, সবাই জানে, তারাও জানে আসলে যে যুদ্ধের আসলে তারাও কোনো জানে, কোনো তারাও জানে, জয় হয় তারাও না জানে। যুদ্ধে, শুধু না, মানুষের হয় ক্ষতি না। হয়। ওই যে আপনাকে সেদিনও বলছিলাম আওয়ের কথা, এই যে নাগাল্যান্ডের মানুষ এখানে জঙ্গলে থাকে, সে বলছে দেয়ার ইজ নো উইনার, দেয়ার ইজ নো উইনার ইন এ কনফ্লিক্ট, অনলি দ্য ভিকটিমস। হুম। তারাও জানে এটা। তারা যুদ্ধের মধ্যে কি হতে পারে এটা জি, তারা জানে, জি। তাদের হাজার এই হাজার সৈন্য বিষয়গুলো মারা যেমন যায়। আপনি আমি আলোচনায় আনছি বা আমরা জানি, তারাও জানেন এই বিষয়ে যে যুদ্ধে শুধু ভিকটিম থাকবে, তবুও তারা যুদ্ধ করে। তারা কার্গিল যুদ্ধ, কাশ্মীর যুদ্ধ, পারমাণবিক অস্ত্র ব্যবহারের যুদ্ধ না হলেও যুদ্ধ হয়েছে। সেরকমও কি কোনো যুদ্ধ সামনে থাকতে পারে, নাকি সেটিও থাকবে না বলে আপনার মনে হচ্ছে? মানে না, যেরকম ভাবে আগাচ্ছে কয়েকটা বিষয়, যেমন সিন্ধু যে চুক্তি, সে পানি বন্টন চুক্তি, সেটি 1960 সালের চুক্তি, এতগুলো মাঝখানে এতগুলো সংকট হলো, এটি কখনো ভারত করে নাই। এবার এর চেয়ে অনেক বড় বড় ঘটনা ঘটছে, পার্লামেন্ট ভবনে হামলা হয়েছে, অনেক বেশি মানুষ, আপনিও বলছিলেন যে এই পুলওয়ামার ঘটনায় কতগুলো তাজা প্রাণ ঝরে গেছে, সেই তুলনায় এটির মাত্রাটা কম। তারপরেও এখানে ভারতের এই রকম একটা পদক্ষেপ দেখা যাচ্ছে। একটু বেশি রিয়াকশন বা ক্রিয়া প্রতিক্রিয়া হচ্ছে কিনা? আমি এখানে একটা কথা বলবো, সেটা হচ্ছে ভারত যে রিয়াকশনটা দেখাতে গিয়ে, সিন্ধু নদীর পানিটা বন্ধ করতে গিয়ে ভারত এখানে কিন্তু স্ট্র্যাটেজিক্যালি, জিও স্ট্র্যাটেজিক্যালি, আমি আমি অনেকগুলো ভারতীয় যারা থিঙ্ক ট্যাঙ্ক আছে তাদের এটা আমার একটা হবি হয়ে গেছে, তাদের দেখা তারা কি বলে। তারা কিন্তু প্রচন্ড উস্কাচ্ছে, আমি জানি না এদের মনন কি অবস্থা, এদের সাইকোলজিক্যাল ওয়ার্ল্ড কি। দে আর নট থিঙ্কিং দ্যাট হোয়াট ইজ অ্যাকচুয়ালি উইল হ্যাপেন। তুমি যদি আমাকে একটা ঘুষি মারো, তুমি যে দৌড়াবা আমাকে, তুমিও হাঁফাতে থাকবা, এটা কিন্তু চিন্তা করছে না কেন আমি জানি না। আজকেও আমি বললাম না আপনাকে, নাম ধরে ধরে অনেকের কথা বললাম, যে তারা সেখানে ভারত সিন্ধু নদীর এই যে পানি বন্ধের কথা বলেছে, তাইলে এখন তিব্বতের উপরে, তিব্বত থেকে যে হিমপ্রবাহ নেমে আসছে, সেখান থেকে ইয়াংলি, যেই পৃথিবীর সপ্তাশ্চর্যের একটা আশ্চর্য, চীন সেখানে হাইড্রো ইলেকট্রিসিটির জন্য $137 বিলিয়ন খরচ করে যে বাঁধ করছে, সেটা দিয়ে আমাদের ব্রহ্মপুত্রে কিন্তু কোনো পানি আসবে না এক সময়। এবং অস্ট্রেলিয়ান থিঙ্ক ট্যাঙ্করা, আমি সেদিনে পড়ছিলাম একটা ইয়েতে, তারা বলছে দিস ইয়াংলি প্রজেক্ট ইজ গিভিং দ্য চায়না, যে তোমার টুটি, ভারতের অর্থনীতির টুটি, বাংলা করলে ছুটি চেপে ধরার মতো একটা অবস্থায় যাচ্ছে। তাইলে তুমি যদি আজকে উদাহরণ সৃষ্টি করো
যে সিন্ধু নদীর, কারণ সিন্ধুর 28 ভাগ মানুষ ওখানে ফসল ফলায় হুম। সিন্ধু নদীর পানি দিয়ে, তাদের জিডিপির বিরাট একটা অংশ আসে এখানে। এটা সাধারণ মানুষ, কৃষক শ্রেণী, তারা তাদের ফসল ফলায়, তারা খায়, তারা কিছু উদ্বৃত্ত হলে সেটা করে। আমার কথা হচ্ছে সেই মানুষদের কথা আমি চিন্তা করো, তুমি যুদ্ধে যাও, ঠিক আছে, তোমরা যুদ্ধ যুদ্ধ করো, কিন্তু কৃষক মারার কথা চিন্তা করার। এবং সেটার প্রতিক্রিয়া হচ্ছে চীন আজকে এই যে রাঘবন এবং আরেকজনের কথা বললাম, তারা দুজনেই বলছে যে এটা তাহলে তো চীনকে আমি একটা সুযোগ দিয়ে দিলাম, চীন এক সময় এই পানি বন্ধ করে দিবে টোটালি। যদি আমাদের ব্রহ্মপুত্রে পানি যদি না আসে, দেখেন আমাদের এখানেও ব্রহ্মপুত্র, আমরাও কিন্তু সেটা বড়সড় একটা সংকটে আমরা বাংলাদেশ কিন্তু পড়তে যাচ্ছি। এমনি কিন্তু আমরা ইয়েতে আছি, তিস্তা নিয়ে আমরা একটা মহা জি, কেলেঙ্কারের সেটাই বলতে, সেটাই একটু ভাবছিলাম যে ভারত তো সিন্ধু নদীর কথা বলছে, তিস্তার সাথে আমাদের সাথে এই কাজটা করে যে যখন আহ, বন্যার সময় তখন পানিটা ছেড়ে দিচ্ছে, যখন খরার সময় তখন পানিটা আটকে রাখছে। এই কাজ তো বাংলাদেশের সাথে করছেই। এখন কি পাকিস্তানও এরকমের একটা শিকার হবে? না, এটা এটা এই সুযোগটা আছে ভাটির দেশ, পাকিস্তান কিন্তু ভাটির দেশ, আমরাও ভাটির দেশ। ওখানে ভারত আবার ভাটির দেশ হয়েছে চীনের সাথে, যখন হুম। তিব্বত থেকে হিমবাহ যেটা নেমে আসে, আহ, যে হিমালয়ের, ওটা তিব্বত থেকে নামতেই চায়না সেখানে 127 কিলোমিটার শুধু পাহাড়ের নিচে দিয়ে তারা রাস্তা করেছে। এটা বলছে পৃথিবীতে সপ্ত আশ্চর্যের একটা আশ্চর্য, $137 বিলিয়ন দে আর ইনভেস্টিং, এবং পৃথিবীর সবচেয়ে বেশি হাইড্রোইলেকট্রিসিটি ইলেকট্রিসিটি সেখানে উৎপাদন করে। তাইলে চায়না যদি এইটা নেগোশিয়েট না করা হয়, যে চায়নাও বলে যে আমরাও বন্ধ করে দেবো, যেমন চায়না আজকে একটা স্টেটমেন্ট দিয়েছে পাকিস্তানের পক্ষ নিয়ে, এবং বলা হচ্ছে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কদের মধ্যে আলাপ আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে যদি সত্যিকারের যুদ্ধ হয়, তাহলে এটা চীন যদি এখানে লজিস্টিক সাপোর্ট নিয়ে সামনে আগায়, তাহলে কিন্তু ভারত একটা এখানে বেকায়দায় হুম। পড়বে। এই জন্য, কারণ চীনের কাছে তার সিপিএক্স, চায়না পাকিস্তান যে করিডোর, ইকোনমিক করিডোর, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট, যেটা তার এখানে আসছে, গোদোয়ারাতে আসছে, সেটা নিয়ে তার চিন্তা ভাবনা আছে, তার ওখানে বড়সড় স্টেক আছে। এখন কথা হচ্ছে এই যে জিনিসগুলো, যেমন টার্কির কথা বললাম, ইরানের কথা বললাম, এইসব দেশ যদি আস্তে আস্তে জড়াতে থাকে কোনো না কোনো ভাবে, আপনি যেমন ধরেন এই যে আমাকে কয়েকদিন যদি আগে এটাও ব্যালট, একটু স্পষ্ট করেন আপনি যে তাহলে যুদ্ধ, যদি আমি যদি এভাবে প্রশ্নটা করি যে যুদ্ধ আপনার কি মনে হয় কত শতাংশ সম্ভাবনা যুদ্ধ হবে আর কত শতাংশ হবে না, এই একটা পর্যালোচনার জন্য যদি আপনার কাছ থেকে একটু জানতে চাই, সাথে সাথে এটি যে সেরকম যদি সম্ভাবনা হয়, আপনি যে বিশ্লেষণটা দিচ্ছিলেন, কারা কারা মানে কোন কোন দেশ কোন দেশের পক্ষে থাকবে, চায়না, মার্কিন যুক্তরাষ্ট্রের, আসলে কার পক্ষে কে থাকবে বলে মনে করেন? এখানে অবভিয়াসলি আপনার চায়না তো তাদের একটা ঘোষিত নীতি আছে, তাদের ইন্টারেস্ট আছে, তারা পাকিস্তান চায়নার একটা ইকোনমিক হুম। করিডোর আছে। আর এই উপমহাদেশে বর্তমান প্রেক্ষাপটে ধরেন, আমি যেমন আপনার লাদাখের ওদিকে যখন একটা গ্যাঞ্জাম হচ্ছিল, শ্রীলঙ্কা, নেপাল, ইভেন কি মালদ্বীপ, তারা সবাই চীনের পক্ষের স্টেটমেন্ট দিয়েছে। তো হয়তো সেই সময়ে আমার একটা টেলিভিশনে একটা ইন্টারভিউ নিচ্ছিল, কারা জানি, তারা বলছিল যে বাংলাদেশের অবস্থা, বাংলাদেশ কিন্তু কোনো পক্ষে যাচ্ছিল না, হুম। ইট ওয়াজ এ ট্রেমেন্ডাস প্রেশার ফ্রম ইন্ডিয়ান সাইড টু বাংলাদেশ টু টেক দ্য সাইড, বাংলাদেশ কিন্তু সেই সময় কোনো সাইড নেয় নাই। এখন প্রেক্ষাপটে যেটা দেখা যাবে, আমাদের এই সাবকন্টিনেন্টে ছোট ছোট দেশ বলেন বা বড় বড় দেশগুলো কিন্তু দে উইল বি অ্যালাইন্ড উইথ পাকিস্তান। এটা ইন্ডিয়ানরা বুঝে এবং ভালো করেই বুঝে। চায়না এখানে থাকবে, অন্য দূরের দেশ যারা আছে তাদের মধ্যে ফ্রান্স একটা সাইড অলরেডি নিয়েছে, কারণ এই মুহূর্তে এই একবার উত্তেজনা, ভারত যখন অনেক উপরে, সেখানে তারা 26টা রাফায়েল দিয়েছে ভারতীয় আপনার নেভিকে। একই সাথে আপনার আমেরিকান ভূমিকাটা পুরোপুরি রাশিয়া অবজার্ভ করবে, কারণ রাশিয়া আগে চোখ বন্ধ করে ভারতের পক্ষ নিত, সবসময় করেছে। একসময় যে দু দেশের পারমাণবিক বোমার মধ্যে যেটা রাসায়নিক জ্বালানি, যেটা সরি যেটা আণবিক পারমাণবিক জ্বালানি, সেটা পাকিস্তানকে ব্রিটেন হেল্প করেছে, রাশিয়া কিন্তু তখন তৎকালীন সোভিয়েত ইউনিয়ন ভারতকে সহায়তা করেছে। তো সেটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে, সেই প্রেক্ষাপটটা এখন চেঞ্জ হয়েছে। এখন দেখার বিষয় হবে যে এখানে ধরেন তুরস্ক একটা নিজেরা ডিক্লেয়ার করেছে একটা সাইড, ইন্দোনেশিয়া বলেন কাছের দেশ, তারা একটা সাইড ডিক্লেয়ার করেছে। ভারত এখানে পশ্চিমা বিশ্বের, ইউরোপের অনেকগুলো দেশের থেকে ভারত ভালোই সাপোর্ট পাবে, বাট এশীয় দেশগুলোর থেকে ভারতের সাপোর্ট খুব বেশি নাই। যে এশীয় দেশগুলো থেকে খুব সাপোর্ট পাবে না এখন যে অবস্থা, তাতে বাংলাদেশের একটা মানে আমি আমি দেখছিলাম যে আইন উপদেষ্টা আসিফ নজরুল তার একটি ফেসবুকে তিনি একটি পোস্ট শেয়ার করেছিলেন, পরে অবশ্যই সেটা আবার সরিয়েও ফেলেছেন তিনি। তিনি সেখানে কাশ্মীরে এই হত্যাকাণ্ডের নিন্দা জানাচ্ছেন এবং তিনি বলছেন যে তিনি মানে আরেকজনের পোস্ট শেয়ার করে তিনি বলছেন নিচে লেখাটি পড়ে দেখতে পারেন, আপনি দেখেছেন কিনা। তিনি বলছেন, আমি সিম্পলি বিশ্বাস করি না অমিত শাহ অজিত দোভালের সাহায্য ছাড়া কোনো অস্ত্র বা অস্ত্র চালানোর লোক কাশ্মীরে ঢুকতে পারে। এই এই আরও অনেক কিছু আছে, তিনি এরকমটা বলছেন, মানে দায়টা
ভারতের একটা উপরে চলে যাচ্ছে বা দিচ্ছেন, এরকমটাই পড়ে মনে হচ্ছে কিনা? আপনি আসলে এটাকে কিভাবে বিশ্লেষণ করছেন আসিফ হ্যাঁ, আমি নজরুলের আমি স্ট্যান্স? বলবো যে একজন দায়িত্বশীল একটা দেশের সার্বভৌমত্ব, দেশের দায়িত্বশীল একটি ব্যক্তি কোনো তদন্ত ছাড়া, কোনো প্রমাণ ছাড়া এ ধরনের স্ট্যাটাস দেওয়াটা একেবারে অনভিপ্রেত এবং এটা কাম্য নয়, এটা আনওয়ারেন্টেড। কারণ হচ্ছে আপনি তো ওখানে তদন্ত করেন নাই, আপনি জানেন না, আপনি জানেন না যে কত ডেসপারেট ছেলেরা ওখানে আছে। এই যে ইয়েদার, এই যে জয়সে মোহাম্মদের সদস্য, সে যে একটা এক্সপ্লসিভ নিয়ে একটা গাড়ির সাথে সে ড্যাশ করে পুরো সে সহ উড়ে যাবে, এটা তো এখানে যতই আপনি থামানোর চেষ্টা করেন, এটা অজিত দোভাল আর এই দোভাল, কোনো দোভাল দিয়ে কোনো কাজ হবে না। এটা হচ্ছে সে মরিয়া হয়ে আসছে। সে হি নোজ দ্যাট, আপনার মনে আছে কিনা জানেন, টাইম ম্যাগাজিনের একটা ইস্যু আমেরিকান গভর্নমেন্ট কিন্তু বাজেয়াপ্ত করেছিল, তখন আই ওয়াজ ইন মিয়ানমার। তো আমার খুব কিউরিয়াসিটি ছিল, এটা কেন বাজেয়াপ্ত করলো, দেখি এটার মধ্যে কি আছে কি আছে। সো বিফোর ইট আপনার কনফিসকেট অর এটা ব্যান্ড, আমার ডিপ্লোম্যাটিক ব্যাগে আমার কাছে টাইম চলে আসছে। তো আমার এটা তার ফেরত দিচ্ছে না। ওখানে একটা ছেলে, তার একটা ইন্টারভিউ নিয়েছে, হি ওয়াজ ইন এই গ্রুপ, মিলিটেন্ট গ্রুপের মধ্যে। তো তারে জিজ্ঞেস করলো তুমি কি করো, বলে যে আমি, তো বাসা তোমার মা বাবা জানে, বলে যে কেউ জানে না, আমি চলে আসছি, শুধু আমি যেদিন আমার মিশন আসবে সেদিন শুধু আমার মাকে একটা ফোন করব, এবং ফোন করে আমার মাকে বলবো যে আই উইল বি ওয়েটিং ফর ইউ ইন দ্য হেভেন। চিন্তা করেন। বলে যে তারপরে আর কি করো, বলে আমি এখন 5 ওয়াক্ত নামাজ পড়ি, প্রত্যেকটা ওয়াক্তে আমি মোনাজাতে বলি আমার মিশনটা যেন যত দ্রুত আসে, অর্থাৎ সুইসাইড বোমার হিসেবে সে যত দ্রুত তার মিশন অ্যাকমপ্লিশ করতে পারে। তখন সে বলল তুমি আর কি বলো সেখানে তোমার মোনাজাতে। সে বলে আমি মোনাজাতে বলি, ও তাকে বলা হলো, যে প্রশ্ন করলো যে ওখানে তো অনেক নিরীহ মানুষ মারা যায় তোমাদের সুইসাইড বোমারদের, তুমি তো টার্গেট তো একা ওখানে থাকে না, অনেকগুলো আশেপাশে মানুষ থাকে, তারাও তো মারা যায়। বলে যে আমরা প্রত্যেক ওয়াক্তে, প্রতি 5 ওয়াক্তে নামাজের মধ্যে প্রার্থনা করি আমার মিশনে, আমার সুইসাইড বমিং এ যেন কম বেশি নিরপরাধ মানুষ মারা যায়, একবারে কম নিরপরাধ মানুষ যেন মারা যায় আল্লাহর কাছে বলি, আর যত বেশি আমেরিকান সম্ভব মারা যায়। এই জন্য আমেরিকানরা এটা তাহলে এই যে তার মধ্যে, তার ভিতরে যেই, তার যে মোটিভেশন, তার যে সাইকোলজিক্যাল স্টেট অফ মাইন্ড, সে ওখানে তার মৃত্যুকে সে বলছে আমার মাকেই শুধু আমি ফোন করব মিশনে যাওয়ার আগে, যে আই ওয়েটিং ইন দ্য হেভেন। হি ইজ সো শিওর দ্যাট হি উইল বি ইন দ্য হেভেন অ্যান্ড হি উইল বি রিসিভ হিজ মাদার। সো এই যেভাবে মোটিভেট করা হচ্ছে ইয়াং লর্ডদেরকে, তারা এখানে সেটা, এটা আমাদের কেউ যদি বলে যে এখন না এটা করেছে সেদিন যেমন বালুচিস্তানে বলা হচ্ছে, বালুচিস্তানে ট্রেন হাইজ্যাক দেখেছে, আস্ত ট্রেন হাইজ্যাক করে ফেলছে, 300-র উপরে যাত্রী, সেখানে পাকিস্তানি কমান্ডোরা সবগুলোকে মেরেছে। এখন পাকিস্তান বলছে এটা ভারতরা করেছে, ভারতের ডিপ স্টেট করেছে, ডিপ স্টেট এখানে আছে। এবং পালিওমার এটাও, সরি, পাহেলগামের এটাও বলা হচ্ছে ডিপ স্টেট করেছে, টু ডাইভার্ট দ্য অ্যাটেনশন অফ দ্য ম্যানি থিং। এইগুলো আমরা এখন জানি না, কিন্তু আমরা যেটা পত্রপত্রিকায় দেখছি সেগুলো নিয়ে আমরা হয়তো মন্তব্য করতে পারি, উই ক্যান পুট আওয়ার কমেন্টস, বাট আমি বলতে পারি না যে এটা ও করেছে বা এই করেছে ওই করেছে। সিইং দ্য সিচুয়েশন, আমি বলতে পারি যে হ্যাঁ এটা এরকম হচ্ছে, হয়তো হয়তো যেমন আপনি আমাকে প্রশ্ন করতেছেন যে বোমা যুদ্ধের আশঙ্কা কতটুকু, আমি বলছি যুদ্ধের আশঙ্কা আছে, তবে ডেটারেন্ট আছে সবচেয়ে বেশি আশঙ্কাতে, কারণ পারমাণবিক বোমাটাই হচ্ছে ডেটারেন্ট। প্রত্যেকে জানে, এই পারও জানে কি হবে, ওই পারও জানে কি হবে, আমি বোমা ছুড়লে ও কি করবে, আর ও ছুড়লে আমার কি হবে। এটার জন্য হয়তো সীমিত আকারে কার্গিলের মতো, কার্গিল যুদ্ধের সময় কিন্তু পারমাণবিক বোমা ছিল। কার্গিলে তারা কিন্তু যখন ওই যে আপনার লাদাখের একেবারে পাহাড় শৃঙ্গ থেকে শুরু বরফ ঢাকা, সেখানে পোস্ট করে যখন ছেড়ে আসলো, এরা পাকিস্তান কাশ্মীরি ওখানে গিয়েরা গিয়ে মিলিটেন্টরা গিয়ে সেই পোস্টগুলো তারা সব দখল করে ফেললো। সেটাকে যখন রিক্যাপচার করার জন্য যে যুদ্ধ, সেটা হচ্ছে কার্গিল যুদ্ধ। সেখানেও কিন্তু কার্গিল যুদ্ধে পারস্পরিক তারা মুখোমুখি হয়েছে, ভারত অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, ভারতের অনেক সৈন্য মারা গেছে, অনেক অফিসার মারা গেছে, বাট হু ইজ ইন ডাগিন, যে কিন্তু একটা পজিশন নিয়ে বসে আছে ডাগিনি, তাকে আনাট করতে ওখান থেকে অনেক বেশি সাহসের প্রশ্ন, অনেক বেশি। সে যখনই ওখান থেকে ক্লাইম করে উঠতেছে তাকে টার্গেট করে গুলি করা খুব ইজি, আপনি যখন পজিশন নিয়ে আছেন। তো সেখানে ভারতীয়রা অনেক মারা গেছে, কিন্তু কার্গিল যুদ্ধে বেশি করে মারা গেছে তারা। তারপরে এই যে উরিতে একটা ব্রিগেড অ্যাটাক করে, এই যে 4জন ছেলে উরির 31 জন সৈন্য সেখানে ব্রিগেড হেডকোয়ার্টার আক্রমণ করে ভারতের, তারা মেরেছে। ভারতের পার্লামেন্ট আক্রান্ত হয়েছে। আপনি 2019-এ দেখেন এই যে হোটেল তাজ বোম্বেতে, ওবেরয়, আপনার ছত্রপতি শিবাজি রেল স্টেশন, 3 দিন ধরে সেখানে নির্বিচার গোলাগুলি হয়েছে, মানুষ মরেছে। তাজে আমরা ছবি দেখেছি, প্রত্যেকদিন ডেইলি টেলিকাস্ট ছিল ইয়ে থেকে। সো এইগুলি দুটা দেশের মধ্যে
তারা এত সেন্সিবল মানুষ আছে, তাদের মধ্যে আহ, সংস্কৃতি এত বেশি সমৃদ্ধ, তাদের দুটা দেশেরই সংস্কৃতি সমৃদ্ধ। সেখানে আপনি কেমন করে এখন আমরা বলি যে এই দুটা দেশের মানুষরাই আবার মারামারি হানাহানিতে মানুষকে মারার জন্য তাকে সাধারণ মানুষকে সেখানে তার অন্ন বস্ত্র থেকে ডিপ্রাইভ করে সেখানে আমি অস্ত্রের মজুদ গড়ে তুলছি। এক একটা ফাইটার এয়ারক্রাফট লক্ষ লক্ষ ডলার, মিলিয়ন ডলার এক একটা ফাইটার এয়ারক্রাফট, অথচ তারা সেই হারে স্কুল করছে না। ভারতে কত কৃষক যে আত্মহত্যা করছে পানির অভাবে, ধানের অভাবে, খাদ্যের অভাবে, ঠিক পাকিস্তানে সেম জিনিস হচ্ছে, যে ওখানেও মানুষ মরছে, স্কুল নাই ঠিক মতো করার, লেখাপড়া করার মতো কলেজ নাই, স্কুল করে তুলছে না, তারা অস্ত্রের ভান্ডার মজুদ করছে। যার জন্য পাকিস্তান যখন এই ইন্ডিয়ার সাথে কম্পিটিশনে যাচ্ছে, তার মানে কি পাকিস্তানের জিডিপির প্রায় 20% তারা দে আর স্পেন্ডিং in their accumulating or getting their arms and weapons. So এই শুভবুদ্ধির তাদের কোনো উদয় হচ্ছে না, হবে না। হয়তো এই পাকিস্তান ভারত, এখন আপনি জিজ্ঞেস করতেছেন তো যুদ্ধের সম্ভাবনা কত, আমার একটা প্রেডিকশন করি এই পাকিস্তান ভারতে হয়তো একদিন পৃথিবী ধ্বংসের কারণ হবে। কারণ তাদের যেই পরিমাণ মারণাস্ত্র, পারমাণবিক বোমা তাদের কাছে মজুদ আছে, এগুলো কিন্তু ডেঞ্জারাস এক একটা। কোথাও কোথাও থেকে তাদের এরকম এরকম বিশ্লেষণ আসছে যে তৃতীয় বিশ্বযুদ্ধের কারণ হয়ে দাঁড়াবে পাকিস্তান ভারত যুদ্ধ। নট আনলাইকলি, হুম নট আনলাইকলি। আপনি যদি দেখেন, ধরেন আজকে তুর্কি যেটা বলছে, চীন যেটা বলছে, বা ফ্রান্স যেটা করছে, বা রাশিয়া যদি আলটিমেটলি এখানে ড্র্যাগিন হয়, তারপরে ধরেন পাকিস্তানের আশেপাশে আফগানিস্তানের তালেবানরা যদি সামনে আসে, তারপরে যদি কাশ্মীরি ইয়ারা যদি এদিক ওদিক করে, তো তখন দেখা যাবে যে আমাদের মতো দেশগুলো টানাটানি হচ্ছে। হুম হুম আপনি তখন শ্যামরা কোনে কুল রাখি, কোন দিকে যাবো, এদিকে যাবো না এদিকে যাবো, এদিকে যাবো না এদিকে করবো। যেমন এই যে আমাদের যারা দায়িত্বশীল মানুষরা এক একটা বিবৃতি দিয়ে ফেলছে, এগুলির থেকে হয়তো আমরাও এক সময় এক ধরনের, যেমন আপনি হয়তো আসবেন আমার এখানে, আমরা অর্থনৈতিক কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি, মানসিকভাবে কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমরা এখন দেখেন পাকিস্তান থেকে জাহাজ আসছে চট্টগ্রাম বন্দরে, সব পেপার হই হই রই রই পড়ে গেছে, কি আসছে কি আসছে কি আসছে। কেউ কেউ লেখেও দিল ওখানে হাই ডেটোনেটর আসছে, এক্সপ্লোসিভ আসছে ফর নর্থ ইস্ট হুম ইন্ডিয়া। একইভাবে এখন ভারত থেকে যদি আপনি চাল আমদানি এখন বন্ধ করে দিয়েছে, আপনি যদি ভিয়েতনাম থেকে চাল দেন সেটা ফ্রেট চার্জ কত পড়বে, আপনি যদি থাইল্যান্ড থেকে চাল আনতে যান ফ্রেট চার্জ কত পড়বে। এখন আমরাও ইমোশন, অনেক কিছু সাইকোলজিক্যাল এইসব জিনিস নিয়ে আমরাও এখন এই গ্যারাকলের মধ্যে পড়ে যাচ্ছে। কিন্তু আমরা এখন ভারত থেকে কটন আনবো না ঘোষণা হুম করেছি। এবার কটন আমরা পেতাম আমাদের এই গার্মেন্টস ইন্ডাস্ট্রির জন্য, আমাদের ফাইবার যেটা সুতা, কটন যেটা হয় সুতা, সেই সুতার জন্য ইজ ওয়ান অফ দ্য র মেটেরিয়াল। এখন এর থেকে সস্তা আর কিছু নাই পাশের। এখন হঠাৎ করে সরকার সেদিন ঘোষণা করলো যে ভারত থেকে তুলা আমদানি বন্ধ। মানে এই যে হচ্ছে, মানে আমরাও নিশ্চিতভাবে ক্ষতিগ্রস্ত হবো। আমাদের মানে পাকিস্তানের নিশ্চিত। পররাষ্ট্রমন্ত্রীর আসার কথা ছিল এই রবিবারে, জি, তার জি, সফরটিও বাতিল হয়েছে, স্থগিত হয়েছে আচ্ছা, এই ঘটনার কারণে। আমি জি। আমি এই প্রশ্নটি একটু আপনার কাছে করতে চাই, যেটি নিয়ে আসলে কথা বলছিলাম, যে আসলে আপনার কি পর্যালোচনা, পাকিস্তানের প্রতি দায় দিচ্ছে ভারত আর পাকিস্তান বলছে ব্লেম গেম করছে, মানে ভারতেরই এর দায়ের কথা বলছে। কার কি স্বার্থ, কেন এরকম একটা ঘটনা হবে, কার আসলে দায় বলে আপনার মনে হয়? আজকে আমি যদিও আই এম নট ব্লাইন্ডলি সাপোর্টিং পাকিস্তান অর ভারত, আমি একবারে নিরপেক্ষ একটা অবস্থান থেকে এই কথাটা বলতে চাচ্ছি। হি ইজ এ ভেরি সেন্সিবল ম্যান, আই ফাউন্ড দ্যাট। নেজাম শেঠি, আপনি জানেন কিনা জানি না, সে পাকিস্তানের একটা পত্রিকার প্রধান সম্পাদক, হুম খুব গুছিয়ে কথা বলেন এবং খুব জ্ঞানী একজন মানুষ। একসময় নাকি কেমনে কেমনে এই সাংবাদিক মানুষ, সম্পাদক মানুষ আবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ছিল। তো উনি যে কথাটা বলছেন, বলে যে দেখো, যে সে করন্তা পার, হি হি ওয়াজ টেকিং হিজ ইন্টারভিউ, বলা হচ্ছে যে, এবং মাঝে মধ্যে তার বন্ধ হচ্ছিল, ফ্লাকচুয়েট করছিল। তো করন্তা পার তার বলে দেখো তোমার দেশের ইলেকট্রিসিটির কি অবস্থা, আর তোমরা যুদ্ধযাত্রা করার কথা বলতেছো, এ ধরনের তারা হালকা মেজাজে কথাবার্তাও বলছিল। and I was enjoying. সো নাজিম শেঠি যে কথাটা বললেন, বলে দেখো সবসময় তোমরা কিন্তু আমাদের উত্তেজনার দিকে ঠেলে দিয়েছো, আমরা কিন্তু তোমাদের উত্তেজনার দিকে ঠেলি নাই। না ইয়েকে বললো, বলে কিভাবে, বলে দেখো তোমরা এই যে বাবরি মসজিদ নিয়ে কি একটা কাণ্ডকীর্তি করলা, তোমরা এই হঠাৎ করে বললা যে এই এনআরসি করলা, একটা হুম কথা নাই বার্তা, মুসলমানরা এখানে থাকতে পারবে না, এই করতে পারবে না, এই করতে পারবে না, তোমরা সেটাকে করলা। তুমি মুসলমানের ঘরে কোথায় গিয়ে কার ঘরে খাসির গোস্ত দেখে গরুর গোস্ত বলে তারে পিটায় মারতেছো, লেঞ্চিং করছে তোমার এখানে, এগুলো তো আমাদের এফেক্ট করতেছে, এগুলি কেন করতে যাবে? এই যে এখন হঠাৎ করে কথা নাই বার্তা নাই, তুমি আমাদের ওয়াকফ, এই যে যুগ যুগ ধরে শত বছরের কথা হচ্ছে ওয়াকফ, আওরঙ্গজেবকে বলা হয় জিন্দাপীর, আওরঙ্গজেব জিন্দাপীর। হ্যাঁ, যেখানে যেই লোকটা মারা যাওয়ার পরে 93 টাকা তার পাওয়া গেছে, কিছু টুপি আর কয়েকটা হাতে লেখা কোরআন শরীফ, ভারতের সম্রাট।
আর আওরঙ্গজেবের কবর পুরে ওখান থেকে নিয়ে যেতে হবে, ফেলে দিতে হবে। পুরানো যে মসজিদ ভারতের, কালকে না পরশু আমি দেখলাম যে ইজ এ সো সেন্সিবল ম্যান, সে বলছে এখন তো আমরা সবখানে যত পুরানো মসজিদ আছে সবগুলো নিচে ভগবান খুঁজতেছে, কারণ ওই মসজিদ করে করে ভাঙতেছে আর মসজিদের নিচে কোরাকুরি করতেছে, ওখানে আগে কোনো মন্দির ছিল কিনা, এই ছিল কিনা, সেই ছিল কিনা। এই যে একটা বিপন্ন অবস্থা, মানুষের মধ্যে আপনার সাম্প্রদায়িকতার 20-22 বছর, অথচ দুটা ধর্মেরই কিন্তু মৌলবাণী হচ্ছে শান্তি। দেখেন, এখানে কিন্তু কোনো দিন কোনো ধর্মগুরু বলে নাই যে এখানে, ইভেন দেখেন আপনার ওই যে আপনার ইয়ের কথা আমি এখন বললে সবসময় মনে হয় যে কলিঙ্গ যুদ্ধে অশোক কি করেছিল, মানুষের মৃত্যু দেখে অশোক সবকিছু ত্যাগ করেছে, অশোক সমস্ত কিছু ত্যাগ করে বৈরাগ্য সাধনে চলে গেছে। তাহলে আমরা এখন এগুলি দেখছি, আমাদের এই তাদের উত্তরসূরিরা যদি এখন বলে তাকে মেরে আমার শান্তি, তাকে না কেটে আমি পারবো, অথচ এটা একবারও তারা বলছে না যে সারা পৃথিবীকে আমরা হেস্তনেস্ত করছি। এবং সবচেয়ে মজার জিনিস কি, এই যে পশ্চিমা বিশ্ব থেকে তারা সমানে অস্ত্র কিনছে দুইটা দেশ, তাদের মানুষগুলোকে তারা মালনারিশ রেখেছে। তারা পৃথিবীর 9টা এখন আণবিক শক্তিধর দেশের মধ্যে তাদের স্থান কিন্তু একদম উপরের দিকে, অথচ তাদের মানুষের জীবনযাত্রার মান কিন্তু একবারে নিচের দিকে। এই কথাটাও তারা বলছে না একবারও, কিন্তু অস্ত্র কত আছে এটা নিয়ে হিসাব করতেছে। রাফায়েল কার কত আছে, F-16 কার কাছে কত আছে, MiG-29 কার কাছে কত আছে, জাগুয়ার কার কাছে কত আছে, কোন ট্যাঙ্ক তার কাছে আছে, বিক্রম কয়টা আছে, এর কাছে কয়টা সাবমেরিন আছে, কোন দিয়ে কাকে গায়েল করা হবে, এগুলি কিন্তু হিসাব নিকাশের মধ্যে তারা কিন্তু ব্যস্ত হয়ে গেছে। তো এটা হয়তো আপনার এই প্রোগ্রাম আমি দেখেছি, ভারতের অনেক মানুষ দেখে আপনার প্রোগ্রামটা, আমি গত ইয়াতে দেখেছি, তাদের অনেক কমেন্ট দেখেছি। আমি তাদের কাছে, জানি না পাকিস্তানিরা তো আর বাংলা বুঝবে না, হয়তো আমাদের ইংরেজি প্রোগ্রাম হলে হয়তো হতো। তো এখন এই যে তাদের কাছে যারা বাইরের, বাংলাদেশের বাইরে যারা, ভারতের যারা মানুষজন যারা আমাদের প্রোগ্রাম দেখছেন, তাদের মাধ্যমে এই উপমহাদেশের মানুষদের কাছে যারা মননশীল মানুষ, তাদের কাছে আবেদন, আপনারা যুদ্ধ খেলা করে মানুষের প্রতি মানুষের অবহেলা করা, এগুলো কিন্তু একেবারেই ত্যায্য। এগুলো ত্যাগ করেন, আপনারা নিশ্চিন্তে থাকতে পারবেন। এখন এই রাত্র, আজকে দেখেন এই রাত্র গোলাগুলি চলছে, আমি আপনার প্রোগ্রামে বসার আগে খবর নিচ্ছিলাম, লাইন অফ কন্ট্রোলে দুইজন সমানে তারা গোলাগুলি করছে। এখনো আমরা জানি না কোন মায়ের বুক খালি হচ্ছে, কিন্তু মরবে, কিন্তু এই সকালে লাশ নিয়ে আবার যাবে এবং সেখানে তারে ফুল দিবে, এই করবে সেই করবে, তারে যদি ইন্ডিয়ান হয় তারে একদম শকটে চড়াবে, ইয়ে হলে বড় জানাজা হবে। But you are to held responsible that you are allowing and pushing your people to get killed and kill others. তো এই জিনিসগুলো যারা আপনারা এই প্রোগ্রাম শুনছে ভারতের দিক থেকে, আমি বলবো যে আপনারা আপনাদের দিক থেকে এক ধরনের প্রতিরোধ গড়ে তোলেন, যে মানুষের প্রতি মানুষের অবহেলা করে যুদ্ধে যে অস্ত্র ব্যয়, মানে অর্থ ব্যয় অস্ত্রের পেছনে, শিক্ষার পেছনে ব্যয় না করে, চিকিৎসার পেছনে ব্যয় না করে, মানুষের জীবন মান উন্নয়নের পেছনে ব্যয় না করে কি করা হচ্ছে জি, নিশ্চয়ই ভারতে খুবই আমি দেখে। যৌক্তিক প্রশ্ন। আসলে যুদ্ধটা করে কি অর্জন করতে চায় তারা, কি প্রাপ্তিটা কি দেখতে চায় তারা, এটি তো একটা বড় প্রশ্ন। এটা এটা আপনি প্রত্যেকটা যুদ্ধ কিন্তু ধ্বংসই এনেছে পৃথিবীতে। আপনি দেখেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, আমি জানি না আপনি ডেফিনেট যদি জার্মানিতে যান, আমার এত হাসি পেয়েছে যখন আমি জার্মান ওয়ালে গিয়ে দাঁড়িয়েছি, এই পারে জার্মান এই পারে জার্মান, আপনি আমেরিকা রাশিয়া মিলে বিরাট একটা দেওয়াল তুলে দিছে, সিঁড়ি দিয়েও উঠে ওদিকে দেখি না। তা আমি বলতে ভাই আমি ওইদিকে জার্মান গুলিকে একটু দেখতে চাই। হ্যাঁ, তা আমাকে এক জায়গায় নিয়ে গেল, এদিকে তুমি দেখো, যে তাও কি গাড়িতে করে যেতে 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 এক জায়গায় গিয়ে বলে যে এদিক দিয়ে তুমি দেখো। আমি তখন হাসতেছি, তো আমার জার্মান ফ্রেন্ড আমারে বলছে, 5-7 জন ছিল আমার সাথে, চেহারা টেহারা কি সুন্দর, আমি কিছুই না তাদের সামনে। তোমরা এত সুন্দর মানুষ, তোমার ওই পারে জার্মানদের দেখার জন্য তোমার এত দূর আসতে হচ্ছে, এই দেওয়ালটা তোমরা ভেঙে ফেলতেছো না কেন? ওয়াই? এই দেওয়াল কেন দিল? তোমরা একটা জাতিসত্তা। আর কটা হাস্যকর জিনিস দেখ, মানুষ মানুষকে নিবৃত করার জন্য পারস্পরিক লেনদেন থেকে জার্মান ওয়াল তুলে দিয়েছে, এবং তাদের মধ্যে এমনই সৃষ্টি হয়েছে এখন কিন্তু দেওয়াল ভাঙার পরেও আপনি ওই জার্মান ওয়ালের আপনি প্রত্যেকটা শপে দেখবেন, ওখানে অনেক বড় টুকরা, ছোট টুকরা, এতটুক টুকরা, $1, $2, $3, $5, বেশি একটু বড় হলে। আমি তারে বললাম যে আই হেট ইট টু কালেক্ট, কারণ এটা মানুষের প্রতি মানুষের অসম্মানের, মানুষের প্রতি মানুষের শৃঙ্খল পরানোর একটা চিহ্ন। এটা কেন আমি আমার ঘরে নিয়ে রাখবো? তোমরা এগুলি কি করে এখানে ব্যস্ত আছো দোকানে? তো ওই সেলস গার্লগুলো আমার দিকে দেখে হাসতেছে। তার মধ্যে এটা ইটস এ হার্ট ফ্যাক্ট, তোমাদের লজ্জা, এটা তোমরা এটা মেনে নিয়েছো। এখন পাকিস্তান ভারতের সেম অবস্থা, অথচ এক সময়ে
এই যে বাবরের কথা বলেন, সরি, সম্রাট আকবরের কথা বলেন, দেখেন সব মানুষগুলো একসাথেই ছিল, কখনো মারামারি হানাহানি কখনো হয় নাই। শাহজাহানের কথা বলেন বা তার পরবর্তী একটার পর একটা আসছে, এটা কিন্তু এই শয়তানিটা করে গেছে ব্রিটিশরা। এই যে আমাদের মধ্যে যে দ্বন্দ্ব সংঘাত, এইটা কিন্তু ব্রিটিশরা আমাদের মধ্যে এই মারামারিটা লাগিয়ে দিয়ে গেছে। নাহলে কিন্তু ধর্ম নিয়ে কখনো এই উপমহাদেশের মানুষ কখনো হানাহানিতে লিপ্ত হয় না অতীত ইতিহাস, একদম। জি। এখন মানে বাংলাদেশের উপর প্রভাব কেমন, আপনি এই বিষয়টার কথাও বলছিলেন যে দুঃখিত, আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি বলছেন আগ বাড়িয়ে বাংলাদেশ কিছু করবে না, তবে মানে দুই পক্ষ চাইলে বাংলাদেশ মানে এটার একটা সমঝোতা ভূমিকা রাখতে পারে বা সেই দায়িত্ব নিতে পারে। এটিকে আপনি কিভাবে দেখছেন এই বক্তব্যকে? এটা এটা অলরেডি আদার স্টেক হোল্ডার, তারা দে আর হ্যাভিং মোর ইনফ্লুয়েন্স ওভার দেম। আমাদের থেকে বড় বড় স্টেক হোল্ডাররা যেমন ইরান, সৌদি আরব, তারা অলরেডি দে হ্যাভ প্রপোজড। এখানে আমাদের জন্য কিছুটা এখানে সমস্যা আছে। আমাদের সমস্যা আছে, আমাদের সাথে ভারতের সম্পর্কটা এখন সেই ধরনের সেই লেভেলে নাই। এখানে আমি যে এটা বরং সৌদি আরবের সাথে উভয় দেশে একটা সম্পর্ক আছে। ইরানের সাথে পাকিস্তান ভারতের, সরি, ইরানের সাথে ভারত পাকিস্তানের এখন যে সম্পর্ক, বা সৌদি আরবে এই যেমন আক্রমণের পরপরে আপনার ইয়েতে পাহেলগামে আক্রমণ যখন হচ্ছে তখন কিন্তু নরেন্দ্র মোদী সৌদি আরবে ছিলেন, দৌড়াদৌড়ি তাড়াহুড়া করে সেখান থেকে আসছেন। সুতরাং সৌদি আরব হ্যাজ গিভেন এ প্রপোজাল যে দে ওয়ান্ট টু আপনার মেডিয়েট করা দুটার মধ্যে। এটা হয়তো একটা যৌক্তিক এবং সেটা হতে পারে। আর হয়তো আমাদের পররাষ্ট্র উপদেষ্টা যেটা বলেছেন সেটা হয়তো বলার বলা, কারণ আমাদের সেই প্রভাব, বাস্তব সত্য হলো আমাদের দুটা দেশের উপরে সেই প্রভাব নাই। একদিকে যদি যায় পাকিস্তান বলবে যে ভারত বলে যে ওরা পাকিস্তানের দিকে ঝুঁকে এখন পুরাপুরি, আর ওদিকে বলবে যে এটা, যেমন প্রত্যেকদিন স্টেটমেন্ট দিচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা। কালকেও ধরেন কালকে পরশু দোহাতে সংবাদ সম্মেলন আল জাজিরাতে, সেখানেও আপনি ভারতকে ব্লেম করেছে, শেখ হাসিনাকে রেখে ওখানে বক্তৃতা দেওয়ার এই করা সেই করা। সুতরাং এই পজিশন থেকে আপনার ভারত বাংলাদেশকে সেখানে ম্যাডিয়েটর হিসেবে এটা অযৌক্তিক বা এটা দুরাশার মতো হবে। বরং সৌদি আরব যদি আসে, ইজ এ ভেরি ব্যালেন্স একটা ইয়ে হবে, তখন পারবে দুটা, কারণ পাকিস্তানের জি, উপরও তাদের একটা সেটা প্রভাব। কখন মানে কোন পর্যায়ে গিয়ে আসলে মীমাংসার জন্য আসবে? একদম যুদ্ধ বেঁধে গেলে নাকি এখনই আসলে সময়? না, এখন তাদের বলে যে এটা একটু দৌড়াদৌড়ি করে একটু হয়রান হোক আগে বলে কি। তারা দুজনেই এখন কিন্তু ডেপ্লয়মেন্ট নিয়ে ব্যস্ত। দুইটা পক্ষেই কিন্তু তাদের মোবিলাইজেশন হচ্ছে। আমরা যদিও স্যাটেলাইট ছবিগুলো আমাদের দেখার সুযোগ হচ্ছে না, নাই, বাট স্যাটেলাইটে যারা দেখছে এরা যে কিভাবে মুভ করছে, তাদের পারস্পরিক অবস্থানগুলোর দিকে তাক করে, এই যে পরিষ্কার ঘোষণা দিয়ে বলছে 130টা পারমাণবিক বোমা ভারতের দিকে তাক করা আছে। এবং এটা কিন্তু অবাস্তব নয়, কারণ ভারতীয়রা আবার এটা কিন্তু স্যাটেলাইটের মাধ্যমে দেখছে। এটা কিন্তু কথার কথা না কিন্তু। আবার একইভাবে পাকিস্তান তাদের স্যাটেলাইট সুবিধা নিয়ে তারা কিন্তু দেখবে যে কোথায় কি কি আছে, এখানে কি আছে না আছে। সুতরাং এটা একটা জিনিস, এখন আমরা যুদ্ধ যে হবে না এটা কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না। যেমন যুদ্ধ হবে না করে ইউক্রেন রাশিয়া, আমরা সবাই, আমিও বলছি তখন অনেকবার যে এটা হবে না, বিকজ এটা এক ধরনের এক পক্ষের যুদ্ধ হয়ে যাবে। রাশিয়া উইল মাউন্ট অন দ্য ইউক্রেন লাইক এনিথিং, ধ্বংস করে ফেলবে রাশিয়ানরা। কিন্তু আমরা তখন ক্যালকুলেশনে পশ্চিমা বিশ্বকে আনি নাই। পুরো ইউরোপ যে ইউক্রেনকে 300 বিলিয়ন দিছে, আমেরিকা 100 বিলিয়ন ডলার দিছে, ইউরোপ সবাই সম্মিলিতভাবে তো 400 বিলিয়ন ডলার যেখানে যুদ্ধাস্ত্র কেনার জন্য দিয়েছে, সেখানে আমরা তখন সেই 400 বিলিয়ন ডলারকে হিসেবে আনতে পারি নাই। যার জন্য বারবার বলছি না, ইউক্রেন যুদ্ধে যাবে না, কারণ ইউক্রেন টিকতে পারবে না। পরে ফাইনালি ইউক্রেনের যা হওয়ার আছে তা তো হয়েই গেছে। দনবাস হারিয়েছে, তাদের সবকিছু, মারিওপোল হারিয়েছে, এখন ক্রিমিয়া হারিয়েছে, তারপরে আরো যেগুলি পূর্বাঞ্চলে যেগুলো, ইভেন কি আপনার সবচেয়ে সুন্দর বন্দর যে ইউক্রেনের, আপনি সবগুলো, আমার একদম সবচেয়ে প্রিয় জায়গা, সবগুলো রাশিয়ার দখলে চলে গেছে। এবং একটা ইভেন কি ইউক্রেনের পৃথিবীর সবচেয়ে বড় পারমাণবিক যেটা শক্তি কেন্দ্র চুল্লি, সেটাও কিন্তু রাশিয়া দখলে নিয়ে নিয়েছে। তো এখানে ধরেন এই যুদ্ধ, তারপরে কিন্তু সেখানে পারমাণবিক কিন্তু কোনো কিছু ইউজ হয়নি। ইভেন কি এক স্টেজে যখন জার্মানরা তাদের অত্যাধুনিক ট্যাঙ্কগুলো দিচ্ছিল, এবং ব্রিটেন যখন তাদের খুব সুপারসনিক যে ইয়েগুলো দিচ্ছে, লং রেঞ্জের গানগুলো, তখন শুধু একবার সে থ্রেট করেছে যে ইন দ্যাট কেস আমরা আমাদের মিডিয়াম লেভেলের যেই অর্থাৎ ট্যাকটিক্যাল লেভেলের যে পারমাণবিক অস্ত্রাদি আছে আমরা সেগুলি ব্যবহার করব, হুমকি দিয়ে রেখেছে। এবং সেটার একটা এক্সারসাইজ করেছে। এবং পোল্যান্ড সীমান্তে গিয়ে পুতিন কিন্তু সেটা দেখিয়েছে যে আমাদের
জিনিস যাচ্ছে। আবার কিছু কিছু পাশে আপনার ইয়ের দিকে কিছু পাঠিয়ে দিয়েছে, মোলদাবিয়াতে কিছু পাঠিয়েছে, সেখান থেকে বলেছে সেখানেও তাক করেছে। তো এগুলি যার জন্য ডেটারেন্ট এফেক্ট হয়েছে, যুদ্ধ হয়নি। হুম। এখনো আমার পুরাপুরি বিশ্বাস তারা হয়তো স্থলযুদ্ধে নিযুক্ত হবে। মাথা গরম কোনো অফিসার বলবে মারো, হুম। আজকে রাত্রে চলো ওই ক্যাম্প আমরা দখল করবো ওই বাহবা নেওয়ার জন্য, হয়তো সেই গুলি খাবে, অথবা ওই ক্যাম্পের এই যে গুলি করে আসবে। বাট কয়েকদিন এটা হই হই রই রই যাবে, তারপর হয়তো আস্তে নরেন্দ্র মোদীও ঠান্ডা হয়ে যাবেন। মানে খুব বড় পাকিস্তানের আকারের যুদ্ধের সংখ্যা আপনি এখনো দেখছেন না? না না, এটা এটা হবে না এই কারণে, আবার আবার হয়তো ভুল হয়ে যেতে পারে। কারণ আমি ইয়েকে বলছিলাম, এই যে জিল্লুরের তৃতীয় মাত্রা প্রোগ্রামে বলছিলাম, আর এখন মনে পড়ছে যে এই যুদ্ধ বেশি দিন প্রলং করবে না, কারণ হচ্ছে রাশিয়ান শক্তি এবং এর ভারসাম্য। কিন্তু আমি সেটা মিথ্যা আমার হয়েছে, আপনি ভুল আমার প্রমাণিত সেই হয়েছেন, মানে এখানেও ভুল প্রমাণিত হবার একদম আশঙ্কাও আপনি। একদম ভুল, একদম ভুল, একদম হ্যাঁ, ভুল, একদম আপনি ভুল সেই প্রমাণিত হয়েছে। এখানেও ভুল প্রমাণিত হবার আশঙ্কা করে আছেন। আমি আশা করতে চাই এটা আপনি আমি ভুল কামনা হন করি, না। গায়ে মনোবাক্যে কামনা করি এইটা যেন ভুল প্রমাণ না হয়, এটা যেন জি, সত্য হয়, যুদ্ধ নিশ্চয়ই। নিশ্চয়ই, সেটা তো কামনা করতেই চাই। আর একদম শেষে একটু প্রশ্ন করতে চাই। বাংলাদেশ, একটু আগেও আমাদের ডক্টর আসিফ নজরুলের একটা পোস্টের কথা বলছিলাম। আরও একটা জায়গায় দেখা যাচ্ছে যে একটা ছবি ভারতীয় গণমাধ্যম শেয়ার করছে যে লস্কর-ই তাইবা পাকিস্তানের বাংলাদেশি শাখার মুখপাত্র, লস্কর-ই তাইবার শীর্ষ নেতা তিনি বাংলাদেশে, তার সাথে সাক্ষাৎ করেছেন আসিফ নজরুল, এরকম একটা খবর প্রকাশ করেছে। যদিও আসিফ নজরুল অফিস থেকে জানানো হচ্ছে, আইন মন্ত্রণালয়ের অফিস থেকে জানানো হচ্ছে যে হেফাজতে ইসলামের নেতার সাথে দেখা করেছেন, এটি তারা ভুলভাবে এটি ব্যাখ্যা করছে। আর ওরা বলছে লস্কর-ই তাইবার বাংলাদেশ মুখপাত্র হারুন ইজহার নাম দিয়ে তার সাথে বৈঠক হয়েছে। মানে বাংলাদেশকে এখানে তর্ক বা বিতর্কের মধ্যে জড়িয়ে ফেলা হচ্ছে কিনা, বা বাংলাদেশ জড়িয়ে পড়ছে কিনা? কিন্তু আরেকটা জিনিস আসেন নাই গতকালকে, আমি দেখি আমার খুব এটা আমার এক ধরনের মনোবেদনা ছিল। 1400-র উপরে গুজরাটে 1400-র উপরে বাঙালিকে তারা অ্যারেস্ট করেছে, ভারতীয় অ্যারেস্ট করেছে, এবং তাদেরকে রীতিমতো কোমরে রশি বাঁধিয়ে তাদের পায়ে হেঁটে হাঁটিয়ে তাদের কোর্টে নিয়ে গেছে। রীতিমতো পুরা পথে উপর থেকে ড্রোন দিয়ে ছবি তুলেছে, তারা কোর্টে নিয়ে গেছে তাদেরকে। সেটা যদি কালকে ফরেন মিনিস্টার আমাদের পররাষ্ট্র উপদেষ্টাকে এটা নিয়ে প্রশ্ন করেছিল সাংবাদিকরা, যে এরকম ঘটনা এটা কি করে, আপনারা কি ডিপ্লোম্যাটিক কোনো প্রতিবাদ বা কোনো কিছু? তো উনি বলেন যে এটা আমার কাছে অফিসিয়ালি আসে নাই, অফিসিয়ালি আসলে এরকম। আর যেটা বলছেন ছবি লস্করে, তো এবার এটা আমিও দেখেছি, এটা একদম একটা সোশ্যাল মিডিয়াতে, অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা কিন্তু ভাইরাল হুম, একটা, হুম। যে এই ছবিটা দিয়ে নিচে ওই যে উনি যেগুলি যেগুলি তুলে ফেলেছেন এখন সেগুলো। এখন কথা হচ্ছে যে এইটা আশ্চর্য হওয়ার কিছু নাই। আপনি যখন ইন্দোনেশিয়াতে যদি থাকতে পারে, মালয়েশিয়াতে থাকতে পারে, বার্মায় থাকে, আপনি বাংলাদেশেও এই যে শাখা প্রশাখাটা বিস্তার লাভ করবে। আমি আবারও ফেরত যাচ্ছি এই যে ইয়ের কাছে, নাজিম শেঠির কথা। উনি বলছেন যে এইটা হতে পারে। এখন ব্যক্তিরা যখন ইনফ্লুয়েন্স হচ্ছে, সেই ইনফ্লুয়েন্সটাকে কাটেল করার জন্য, সেই ইনফ্লুয়েন্সটাকে রিমুভ করার জন্য, এটা ট্যাকটিক্যাল কোনো নিচের থেকে কোনো কাজ হলে হবে না। এটা একটা স্ট্র্যাটেজিক ইয়ে থাকতে হবে, পলিসি থাকতে হবে উভয় দেশের, যে এটা অনেক সর্বোচ্চ পর্যায় থেকে এটাকে অ্যাড্রেস করতে হবে। হুম। আপনি এখানে ট্যাকটিক্যাল, আমি চট্টগ্রামে কালকে থেকে, আমি একসময় গোয়েন্দা জীবনে ছিলাম, এখন থেকে গুড়গুড় গুড়গুড় করলাম কে 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 এইগুলি কাণ্ড কৃত্যতা আছে। তো এটা হলো একটা ট্যাকটিক্যাল লেভেলে অ্যাড্রেস করা, এটা কখনো এটা যাবে না। আপনি যেটা বলছেন, হ্যাঁ, ওইটা আশ্চর্য হওয়ার কিছু নেই, আসিফ নজরুল এটা ভয় পাওয়ার কিছু নেই। বাট ওনার দেখা করাটা হচ্ছে ইয়েস, এটা এই সময়ে আমাদের পারস্পরিক অন্যান্য দেশের সাথে সম্পর্কের ক্ষেত্র বিবেচনা করে এই ধরনের কোনো অ্যাডভেঞ্চারে আমাদের কোনো দায়িত্বশীল ব্যক্তি যাওয়া উচিত নয় বলে আমি। জি, স্পষ্ট। এখন আপনি একদম শেষ প্রশ্ন, আপনি একজন নিরাপত্তা বিশ্লেষক হিসেবে বাংলাদেশের এই মুহূর্তে কেমন অবস্থানে থাকা উচিত বা অবস্থান রাখা উচিত বলে আপনার পরামর্শ? বাংলাদেশে যেমন ধরেন আমাদের তো, আমরা এই এদিকে যাব না এদিকে যাব, শ্যাম রাখবো না কুল রাখবো, মানে এর সাথে ব্যবসা বেশি করলে এ কি মনে করবে, ওর সাথে ব্যবসা করলে ও কি মনে করে, ব্যালেন্স শিট চেক করবে কিনা, এইসব না করে আমাদের শির দ্বারা একদম খাড়া করে আমাদের একটা সার্বভৌম দেশ হিসেবে আমার নিজস্ব স্বকীয় একটা আহ কূটনৈতিক বা পররাষ্ট্রনীতি আমাকে অবলম্বন করা উচিত। আমি এখন ভারত কিছু মনে করছে কিনা, বা পাকিস্তান থেকে মালামাল আনলে আবার পাকিস্তান, ভারত থেকে আনলে পাকিস্তান কোনো আমার উপর প্রেশার, এই ধরনের নতজানু পররাষ্ট্রনীতি বাংলাদেশের জন্য মোটেও কাম্য নয়। আপনি এই কথাটাই আমি বলতে চাই, আমাদের একটা ভূমিকা নেওয়া উচিত। আমরা একটা স্বাধীন সত্তা হিসেবে একটা এই উপমহাদেশে, আমি খুব গৌরবের সাথে বলি অনেকগুলো জাতিসত্তা আছে, পাঞ্জাবি, মারাঠি, এই গুজরাটি, ওই কি নাই এখানে, ধরেন এই নাগা, মিজো, ত্রিপুরী, মণিপুর, অনেক আছে, কিন্তু তারা কেউ স্বাধীন সত্তা তাদের নাই।
আমরা স্বাধীন একটা দেশ, স্বাধীন একটা মানুষ, বাঙালি জাতিসত্তা নিয়ে। সুতরাং আমাদের চলার পথটাও সেরকম হওয়া উচিত। আমরা এই দেশ ওই দেশ না করে আমাদের নিজস্ব একটা পররাষ্ট্রনীতি গ্রহণ করে আমাদের শক্তি সামর্থ্য, আপনি বিশ্বাস করবেন, আমি একদম এটা আপনাকে ইয়ে করে বলছি, হলপ করে। আমি দুবাইতে গেছি, দুবাইয়ের অর্থ উপদেষ্টা যখন আমার সাথে দেখা করে কথা বলতো, আমি তারা বললাম যে আই কেম টু নো দ্যাট ইউ কল আওয়ার পিপল মিসকিন, হাউ কাম দিস বি? হাউ? বলে নো নো। আমি বলছি ইয়েস, আই কেম টু নো ফ্রম আওয়ার পিপল। ডু ইউ নো দ্যাট হোয়াট আওয়ার মিলিটারি স্ট্রেংথ? আমি বলছি উই হ্যাভ 16 ফাইটিং ডিভিশন। তোমাদের মতো দেশকে 3 দিন লাগবে আমাদের দখল করে দিতে, তুমি আমাদের দেশকে, আমাদের মানুষকে কেন? সুতরাং আমাদের এখানে একটা অবস্থান পরিষ্কার করে, আমাদের যে অবস্থান, আমাদের শক্তিশালী একটা অবস্থান আছে, সেই অবস্থানকে আমাদের জানান দিতে হবে। যেন এদিকে বাতাস আসলে ওদিকে বাতাস আসলে উই আর নট দ্য ম্যান অফ উইন্ড। আমরা বাতাস যেদিকে আসবে সেদিকে যাব না। জি, জি, স্পষ্ট। মানে আমাদের শক্ত একটা পররাষ্ট্রনীতি রাখবার কথা আপনি বলছেন। দেখা যাক আপনি যে আশঙ্কার কথা বলছেন, আপনি মানে আপনার পূর্বাভাসের কথা এখনো বলছেন, কামনা করি যে যুদ্ধটা যেন না হয়। যুদ্ধটা না হয় সেটি নিশ্চয়ই এবং সবার ওই কামনা থাকবে। বিকিরণ কিন্তু, তারপর আবার আপনি যে আপনি তো, আশঙ্কা বলছেন যে না মাথা গরম, না না, মাথা আপনি গরম তো সৈন্য অনেক কে কি করে ফেলে তার কোনো ঠিক নাই না সামনে। না না, আমি একেবারে প্রার্থনা করি আজকেও, পারলে তার যত পড়ি না পরে কামনা করব যেন এই কাজটা না হয়। আপনি তো অনেক দূরে আছেন, বিকিরণ আপনাকে টাচ করবে না, আমরা বিকিরিত হয়ে যাব। দেখবেন আমার সাথে কথা বলার জন্য আর খুঁজে পাচ্ছেন না, হায় হায় কই চলে গেল। না, না, এটা নিশ্চয়ই। হবে যদি হয়। না না, যদি এই যুদ্ধ হয়, পারমাণবিক যুদ্ধ হয়, আপনি চারনিবেলের বিকিরণ বাংলাদেশ পর্যন্ত আসছিল, আপনি যদি রিমেম্বার, জি, চারনিবেলের বিকিরণ ওই রাশিয়ান ওখান থেকে ভূমি ছেড়ে এশিয়াতে ছড়িয়ে পড়েছিল। আপনি জি। দেখেন এই যে সূর্য সেরকম উপরে উড়ে থাকে। পারমাণবিক যুদ্ধের বিভীষিকার মধ্যে আমরা না পড়ি, পুরো বিশ্বই না পড়ুক, মানে Exactly. সেটি আমাদেরও নিশ্চয়ই সবার প্রার্থনা থাকবে। অনেক ধন্যবাদ মেজর এমদাদুল ইসলাম, আপনাকে অনেকটা সময় নিয়ে কথা বললাম। অনেক ধন্যবাদ দর্শক এতক্ষণ সাথে থাকবার জন্য।